মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত আজকের এই রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে যে কিনেট উপস্থাপিত হয়েছে তার হেডলাইনে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আইন ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এই ব্যাপারে আমার আরেকটি বিষয় সংযোজন আছে। চ্যালেঞ্জটা আইন এবং রাজনৈতিক যতটুকু, তার চাইতেও বেশি চ্যালেঞ্জ হচ্ছে মানসিকতা। কারণ আইন তো ঠিক আছে, প্রেসিডেন্ট আদেশ দিয়েছেন, গণভোট হয়েছে, জুলাই সনদ তৈরি করতে ঐক্যমত্য কমিশন এবং 30টি রাজনৈতিক দলের 270 দিন অতিবাহিত করতে হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে যে পয়েন্টগুলোতে ঐক্যমত্য হয়েছেন সেই পয়েন্টগুলোই গণভোটে দেওয়া হয়েছে। এখানে তো নতুন কিছু বানিয়ে দেওয়া হয়নি। বিএনপি এখন কতগুলো নতুন প্রশ্নের উত্থাপন করেছে। ওনারা কিছু কিছু বিষয় বলছেন তাদের নোট অফ ডিসেন্ট আছে। সিদ্ধান্ত যখন হয়ে যায়, যারা তার সাথে একমত হন না সেটা নোট অফ ডিসেন্ট থাকতে পারে, এটা দোষের কিছু নয়। কিন্তু নোট অফ ডিসেন্ট কোনোদিন সিদ্ধান্ত হইতে পারে না। এর বহু নজির বাংলাদেশে আছে, সর্বোচ্চ আদালতে আছে। আপিলেট ডিভিশনে অন্তত 5টি জাজমেন্ট ছিল নোট অফ ডিসেন্টিং জাজমেন্ট, কিন্তু নোট অফ ডিসেন্টিং জাজমেন্টের কারণে সেগুলিতে কার্যকর হওয়া থেকে বিরত থাকে নাই। শহীদ আব্দুল কাদের মোল্লার মামলায় একজন বিচারপতি সম্পূর্ণ দ্বিমত পোষণ করে জাজমেন্ট দিয়েছিলেন, কিন্তু তার ফাঁসি তো আটকে থাকে নাই। আল্লামা সাঈদীর মামলায় 4 জন বিচারপতি, রায় হয়েছিল 3টা, একজন মৃত্যুদণ্ড, একজন খালাস, আর 2 জন আমৃত্যু কারাদণ্ড। এখানে তো 3টা ডিসেন্টিং বক্তব্য ছিল, কিন্তু সাঈদী সাহেব তো 13 বছর কারাগারে থাকা অবস্থায়, চিকিৎসা বঞ্চিত অবস্থায় শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। সুতরাং ডিসেন্টিং বক্তব্য এটা কোনোদিনও সিদ্ধান্ত পরিবর্তন করে না। বিএনপি একটা রং বক্তব্য দিয়েছে। পার্লামেন্টে দাঁড়িয়ে তারা বললেন গত কয়েকদিনে, প্রথমে বললেন, শেষ দিন বলেছেন যে নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। আইন প্রণয়নের জায়গায় এই বক্তব্যটা দেওয়া হয়েছে, এটার একটা অফিসিয়াল ভ্যালুস আছে। নির্বাচন কমিশন আইন লঙ্ঘনকারী হয়ে থাকেন, সংবিধান লঙ্ঘনকারী হয়ে থাকেন, তাহলে এই প্রতিষ্ঠানের কাছে আপনারা শপথ নিলেন কেন? তাহলে তো আপনার শপথটাও সংবিধান বিরোধী ব্যক্তির কাছে নেওয়া হয়েছে, আপনার শপথ তো টিকবে না। আপনি শপথ টিকাইতে চাচ্ছেন, আর নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘনকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত করছেন, কারণ উনি আরেকটি শপথের কাগজ দিয়েছিলেন। এই কারণে তার কারণটা কিন্তু আইনি নয়, রাজনৈতিক নয়, এটা মানসিকতা। বাংলাদেশে 55 বছরেও এই ধরনের সুবিধাবাদী রাজনীতির মানসিকতার পরিবর্তন হয় নাই। 72 সালের সংবিধান, এরপরে এটার কবর রচনা করা হলো 4র্থ সংশোধনের মাধ্যমে, এরপরে আবার 75-এর পট পরিবর্তনের পর এখানে 77 সালের গণভোট, এবং যে প্রেক্ষাপটে যত পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনগুলো তো একটি মানসিকতাকে সামনে রেখে একটি পরিবর্তন করা হয়েছিল। আজকে এত বছর পর মানুষ তার গণতান্ত্রিক রাইটটা অ্যাপ্লাই করেছে। সবার প্রত্যাশা ছিল যে আমরা আর পূর্বের অবস্থায় যাব না, কিন্তু অলরেডি আমরা পূর্বের অবস্থায় চলে গেছি। আমরা যদি বলি যে পূর্বের অবস্থায় এখনো যায়নি, তাহলে ভুল হবে। গত সংসদ যেদিন মুলতবি হলো, সেদিন যে কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে, সেদিন থেকে এই সংবিধান স্বৈরাচারের পথে পা বাড়িয়েছে। এই পা যদি এখনই রোধ করা না যায়, তাহলে আগামী দিনে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। যার কারণেই বিরোধী দলীয় নেতা এই আলোচনা শুরুর পর যখন তিনি কোনো প্রতিকার পান নাই, তখন তিনি ওয়াক আউট করেছেন। এটা ছাড়া সংসদে আর কিছুই করার নেই। ওখানে ধাক্কাধাক্কি, হই হাঙ্গামা করার কোনো সুযোগ নেই। এবং বিরোধী দলীয় নেতা রাইটলি বলে আসছেন যে আমরা সংসদের সমস্যার সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু এখানে সমস্যার সমাধান হলো না, আমাদেরকে এখন জনগণের কাছে ফিরে যেতে হবে। এই প্রসঙ্গে আমার দুটো কথা। অতীতের কোনো সমস্যা সংসদে হয় নাই। 1991 সালে সবচেয়ে জনপ্রিয় থিওরি ছিল তত্ত্বাবধায়ক সরকার। সেই দিনও এই বিষয়টি সংসদে নিষ্পত্তি করার জন্য আহ্বান জানানো হয়েছিল।
তদানীন্তন বিরোধী দলের জামাত ইসলামীর সংসদীয় দলের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী এমপি, তিনি একটি বিল জমা দিয়ে বলেছিলেন শুধু আলোচনার পর এটার পরিসমাপ্তি ঘটান। ওনারা আলোচনা করতেও রাজি হননি। ভাগ্যের নির্মম পরিহাস, এটার ফায়সালা রাজপথ হয়ে আবার সংসদই হয়েছে। সিদ্ধান্তটা রাজপথে হয়ে গেছে। 173 দিনের হরতাল, বহু ক্ষয়ক্ষতির পর আবার একটা একদলীয় পার্লামেন্ট গঠন করে এই জনগণের দাবিটা পূরণ করে সেই পার্লামেন্টকে ডিজলভ দেওয়া হয়েছে। আমি এই জন্য বলছি, সংসদে আমরা চেয়েছিলাম সমস্যার সমাধান, কিন্তু হয়নি, রাজপথেই হয়েছে। এবারের রাজপথের স্বরূপ, চরিত্র এবং অবস্থানটা হবে সম্পূর্ণ ভিন্ন। কারণ রাজপথ ফুললি প্রিপেয়ার্ড। আগে এটা প্রস্তুতি নেওয়ার জন্য অনেক সময় লেগেছে। আমার মনে হয় না এখন আমরা যত ব্যাখ্যা এখানে দিচ্ছি, অনেক বেশি ব্যাখ্যা গ্রামের লোকেরাও জানেন। যখন সংলাপ হচ্ছিল ঐক্যমত্য কমিশনের আর নোট অফ ডিসেন্ট দিচ্ছিল, টেলিভিশনের পর্দায় দেখে ওনারাই মন্তব্য করছেন এরা ক্ষমতায় গেলে এটা একটা বাস্তবায়ন করবে না। পাবলিক সেন্স ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং জনগণ চেয়েছিল একটি স্বৈরাচারের পতনের সাথে সাথে স্বৈরাচারী ব্যবস্থার পরিবর্তন। সেটা যখন দেখতে পাচ্ছে না, জনগণ সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। আমি অত্যন্ত আশাবাদী যে আজকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যগণ, বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ এবং এখানে অনেক রাষ্ট্রবিজ্ঞানী একই লাইনে সবাই কথা বলেছে। আমরা কেউ হতাশ নই, তবে উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠিত। কারণ এত আন্দোলনের পর কিভাবে প্রকাশ্যভাবে, একজন ভাই বলেছেন ডাকাতি করা হয়েছে, ডাকাতির চাইতেও ভয়ঙ্কর। কারণ জনগণের রায়কে এখানে অবজ্ঞা করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে এবং সাংবিধানিক ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের সাথে পুরা প্রতারণা করা হচ্ছে। প্রতারণার ফল কোনোদিনও ভালো হয় না। এখনো সময় আছে। আমাদের একজন বিজ্ঞ লয়ার বলেছেন আফটার 6 মান্থ, মানে 180 দিন পরে যেহেতু এই সংস্কার পরিষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা বলা আছে, এইটাই যদি কার্যকর না থাকে তাহলে এইটা বাস্তবায়নের জন্য সেকেন্ড যে পার্লামেন্ট সেটা থাকার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার মনে হয় যে এই 180 দিনের মধ্যে সরকারি দল তাদের সুবুদ্ধির পরিচয় দিবেন এবং সংস্কারের মাধ্যমে সংবিধানের যে বিষয়গুলো আছে সেটা জাতির সামনে তারা উপস্থাপন করে সংস্কার করে বাংলাদেশকে স্বৈরাচারী ব্যবস্থার কবল থেকে মুক্ত করবেন, এই প্রত্যাশা আমি রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজকদেরকে, আলোচকদেরকে, অংশগ্রহণকারী সকল ভাইদেরকে এবং মিডিয়া ব্যক্তিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।